নমস্কার, এনপিপি ইউনাইনে আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে আসা মানেই ডাক্তারবাবুদের সঙ্গে আপনাদের অর্থাৎ যারা অপেক্ষায় থাকেন বন্ধুদের একটা বিশাল সুন্দর একটা সুসম্পর্ক হয় এবং আপনারা আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন এবং সমস্যাগুলো যা যা জিজ্ঞাসা থাকে সব কিছুই আপনাদের সেইগুলো ডাক্তারবাবুদের জানাতে পারেন। অবশ্যই সেইভাবেই কিন্তু আজকেও আমরা উপস্থিত রেখেছি সেই ব্যক্তিত্বকে। অবশ্যই ডক্টর আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর এ হালদার, এনপিপি ইউনাইনে আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট এ হালদার আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা অবশ্যই জানবো যে আমরা কিভাবে সুস্থ জীবন লিড করবো, অর্থাৎ সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো এবং কিভাবে ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। তখন আয়ুর্বেদ চিকিৎসা বহু প্রাচীন এই চিকিৎসা, সেই চিকিৎসার মাধ্যমে আপনি কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাবেন, যেই সলিউশনের মাধ্যমে আপনার জীবনটাকে সুন্দর করে তুলতে পারেন। অবশ্যই সেইভাবেই কিন্তু আজকে আমরা আলোচনা রাখছি, একটি বিশেষ আলোচনা যেটা কিন্তু ডায়াবেটিস বা সুগার, যেটা ঘরে ঘরে অনেকটাই পৌঁছে গেছে এবং এই রোগটি জানেন আপনারা সকলেই যে সাইলেন্ট কিলার নামে পরিচিত সকলের কাছেই, যে আস্তে আস্তে ভেতরটাকে কিল করে শেষ করে দেয়, ঘাতকের মতন কাজ করে। সেই ব্যাপার নিয়ে সেই রোগটি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা রাখবো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোবো এবং আয়ুর্বেদ চিকিৎসা সেটা কতটা হেল্প করছে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে আমরা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো এবং আপনাদেরও অবশ্যই আপনারা স্যারের সাথে জিজ্ঞাসা রাখবেন যদি কোনো কোয়ারি থাকে মেডিকেল সংক্রান্ত অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত বা রোগ সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা রাখবেন, নিশ্চয়ই তিনি সেইভাবে আপনাদের একটা অ্যাডভাইস দেবেন এবং নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন এবং নিজেদেরকে ভালো রাখবেন। আমি সরাসরি চলে যাব, আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এ হালদার। ডাক্তারবাবুকে স্বাগত অনুষ্ঠানে। আমি প্রথমেই কিন্তু বললাম আজকে কিন্তু আমরা যেই টপিকটি রেখেছি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা হলো ডায়াবেটিস বা সুগার, যেটা মনে হয় আয়ুর্বেদ চিকিৎসা যেটাকে বলে মধুমেহ রোগ। এই রোগটি সম্পর্কে আমরা জানবো যে কিভাবে এই রোগ থেকে আমরা আগে থেকে প্রিভেন্ট করব, রোগটাকে প্রতিরোধ করব এবং কিভাবে আগে থেকে আমরা একটা প্রিকশন নেব বা প্রিপারেশন যেটাকে বলে, যে কোনো মানে সে আমাদের লাইফস্টাইল হতে পারে, আমাদের ডায়েটিং হতে পারে বা আমাদের জীবনে চলা সব কিছুকে আমরা কিভাবে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা সেই অ্যাডভাইসটা পাবো আপনার কাছ থেকে। সুগার জিনিসটা যদি কি কারণে হয় বা কেন এটা হয়, যদি আমরা সেই দিকে যাই তো আমাদের লাইফস্টাইল একটা একটা বিশেষ কারণ থাকে যে আমরা ডেলিকার কি খাবার খাচ্ছি, যার মধ্যে আমাদের শর্করা ভাগটা কতটা, তো সেই জিনিসটা যেরকম থাকে তার সাথে সাথে আমাদের ডেলিকার অ্যাক্টিভিটি, যে আমাদের ডেলিকার অ্যাক্টিভিটি বলতে আমাদের একটু শরীরচর্চা কিংবা আমাদের একটুখানি কোনো রকম যোগা কিংবা কোনো রকম ব্যায়াম, এই জিনিসগুলো যদি আমাদের নিত্যনৈমিত্য জীবনের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু অনেকটা আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। তার সাথে যদি ডায়েটটাকে আমরা যদি কন্ট্রোলে রাখতে পারি, বেশি শর্করা জাতীয় জিনিস যদি আমরা না খাই, একটা ব্যালেন্স ডায়েট যদি করি, সেই জায়গাটাতে এই জিনিসটা থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি হেরিডিটিক্যালি আমাদের যদি থাকে, সেখানে কিন্তু একটা চান্স রয়েই যায় যে আমাদের ভবিষ্যতে সুগারটা আমাদের আসতে পারে। সেই জায়গা থেকে প্রিভেন্ট করতে গেলে আমাদের অবশ্যই ডায়েটটাকে মেনটেন করতে হবে, প্রপারলি ডায়েট এবং তার সাথে সাথে কিছু শরীরচর্চা। কিন্তু মেন জিনিস দেখা যায় যে এই যে আমরা আজকাল সুগার নিয়ে এতটা আলোচনা করি, এতটা বারবার ধরে আমরা এটাকে নিয়ে বলি, এর কারণ হচ্ছে এখন এই সুগার জিনিসটাকে নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে যে সুগার হওয়া মানে আমাদেরকে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু আমরা সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা বলেছি যে না, সুগারের জন্য আজীবন ওষুধ খেতে হবে না। যদি আমরা সায়েন্টিফিক্যালি একটা ট্রিটমেন্ট করি, সায়েন্টিফিক্যালি এই কারণে বললাম সায়েন্টিফিক্যালি,
কারণ আমাদের আগে জানতে হবে যে আমাদের শরীরের সুগারটা কেন হচ্ছে। যদি সেই কেনর উত্তরটা আমরা পাই এবং সেই কজটাকে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে দেখা যাবে যে আমাদের সেই জিনিসটা পার্মানেন্ট সলিউশন হবে। কারণ আমরা সচরাচর কি করি যে সুগারের জন্য আমরা যখন ওষুধ খাই, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের ব্লাডের যে সুগার লেভেলটা আছে সেটাকে আমরা কন্ট্রোল করার জন্য মেডিসিনটা খাই। কিন্তু সুগারটা কেন হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা দেখি না, আমরা শুধুমাত্র সিমটমটার ট্রিটমেন্ট করছি। কিন্তু যদি আমরা জানি যে হ্যাঁ আমার এই কারণের জন্য সুগারটা হচ্ছে এবং সেইটাকে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে দেখা যাবে যে আমাদের সুগার লেভেলটা আলটিমেটলি কমবে এবং ভবিষ্যতে সেটা আর আসবে না। তো আমরা যেটা ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে এই কারণের ট্রিটমেন্ট করি। আমি আসছি ট্রিটমেন্টে, ফোনটা ধরে নিই। অবশ্যই আমরা একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। বলুন কি সমস্যা? বলুন কি কার সমস্যা? আমার। আচ্ছা বলুন কি সমস্যা হয়েছে বলুন। মোটা হয়ে যাচ্ছেন। বয়স কত? 35। ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে না? হ্যাঁ। ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে? হ্যাঁ। আচ্ছা, খাবার দাবার ডায়েট মেনটেন করেন? না। তাহলে তো সেটা করতে হবে আগে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। শুনুন। ওবিসিটি একটা মেজর প্রবলেম আমাদের। তো ওবিসিটি যদি থাকে সেটারও সলিউশন আছে। সেটাকে ক্যাজুয়ালভাবে নিলে হবে না। ওনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম, উনি জিনিসটা ক্যাজুয়ালভাবে বললেন। জিজ্ঞেস করলাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন? না, করি না। তো এটা একটা ক্যাজুয়াল তো সেটাকে প্রপারলিভাবে করতে হবে, ডায়েটটাকে মেনটেন করতে হবে, তার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই যদি বয়স অনুযায়ী ওভার যদি আপনার ওয়েট হয়ে যায়, তার জন্য একটা সাডেন পিরিয়ডের মধ্যে কিছু ট্রিটমেন্ট আছে, সেইগুলো যদি আপনি নেন, সেখান থেকে কিছুটা আপনার ফ্যাট রিডিউস হবে। এবং তারপরে যখন আমরা ডায়েট বলে দেবো এবং ডেলিকার অ্যাক্টিভিটি বলে দেবো, সেইটা যদি আপনি মেনটেন করেন, তাহলে দেখবেন আপনি এই ওবিসিটি থেকে মুক্তি পাবেন। এবং আর একটা জিনিস বলে রাখি যে আজকে আমাদের টপিক ছিল যেটা হচ্ছে ডায়াবেটিস। ওবিসিটি কিন্তু একটা কারণ সেই ডায়াবেটিসের। তো সেটা যাতে ভবিষ্যতে না হয়, তার জন্য কিন্তু আগে থেকে প্রিকশন হিসাবে আপনাকে অবশ্যই আপনার শরীরটাকে ঠিক রাখতে হবে। তো হ্যাঁ, অবশ্যই তার ট্রিটমেন্ট আছে এবং তার জন্য যদি প্রপার গাইডলাইন চান, অবশ্যই আমরা আছি। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনি মনে করেন যে ভবিষ্যতে আপনি সুস্থ থাকবেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আপনার কাছে যে সেন্টার হবে সেখানে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। একদম স্যার, যেটা আজকে যে ওবিসিটিটা তো একটা মেজর প্রবলেম। তখন অনেক সময় আমরা জল খেলেও অনেকে ফুলে যায় শরীর। এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আমাদের নেক্সট আলোচনা চলবে। কিন্তু আজকে আমাদের যেই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা হলো ডায়াবেটিস বা সুগার। এর ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় এই যে মিষ্টি খাওয়া, এটা অনেকে বলে না যে মিষ্টিটা আপনি খাবেন না, বা আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে, খাওয়ার রেস্ট্রিকশনটা কি কত রকমের হতে পারে, কি ধরনের হতে পারে? না, অবশ্যই কিছু ক্ষেত্রে থাকে একটা মিষ্টি কিংবা আমরা বারবারই বলি যে মাটির তলার কোনো জিনিস, তার মধ্যে কি থাকে, শর্করা ভাবটা বেশি থাকে। তো সেই কারণের জন্য ওইটাকে আমরা বলি যে অ্যাভয়েড করতে। তাহলে কি হবে, ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের যাদের ধরুন হেরিডিটিক্যালি নেই, তাদের ক্ষেত্রে এটা খুব সুগারকে প্রিভেন্ট করতে খুব কাজে লাগবে। কিন্তু একটা জিনিস জানতে হবে যে যদি কারোর সুগার হয়ে গেছে, সেখানে তো আপনাকে ডায়েট কন্ট্রোল করতেই হবে। কিন্তু ভবিষ্যতে আপনি কিভাবে ভালো থাকবেন, সেই জিনিসটাকেও আপনাকে দেখতে হবে যে আপনি আজীবন মেডিসিন খাবেন, না আপনাকে একটা সার্টেন সময়ের মধ্যে আপনি মেডিসিনটাকে রেখে আপনি ট্রিটমেন্ট করে আপনি ভবিষ্যতে যাতে মেডিসিন ছাড়া আপনি বাঁচতে পারেন। কারণ আজীবন মেডিসিন খাইয়ে যাওয়া এটা একটা সলিউশন হলো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জোর গলায় বলে থাকি, এরকম প্রুফ আমাদের কাছে বহু এরকম পেশেন্ট আছে যাদের এই সুগারের জন্য মেডিসিন এখন বন্ধ হয়ে গেছে, তারপরও দেখা গেছে যে প্রায় 1 বছর 2 বছর হয়ে গেল, তাদের কিন্তু কোনো রকম মেডিসিনের প্রয়োজন হয়নি। তার কারণ আমরা যাদের ট্রিটমেন্ট করি তাদের রেকর্ড আমরা রাখি এবং আমরা প্রতি মাসে তাদের সাথে কন্ট্যাক্ট করি যে হ্যাঁ ওনারা আমাদেরকে রিপোর্ট পাঠান। সেই রিপোর্টটা আমরা দেখি, ওনাদেরকে অ্যাডভাইস করি। কারণ আমরা বারবারই বলি যে আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্টের পর
কিছু ঘরোয়া উপাচার বলে দিই। সেই ঘরোয়া উপাচার এবং লাইফস্টাইল যদি মেনটেন করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই ভবিষ্যতে এই 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 ধরনের মানে সুগারের ক্ষেত্রেও কোনো রকম মেডিসিন লাগবে না। কেন এটা লাগবে না, এই কারণে বারবার ধরে আমরা এটা নিয়ে আলোচনা করি, কারণ এই যে আমি তখন বলছিলাম যে যদি আমরা এই সুগারের কজটাকে আমরা সায়েন্টিফিক্যালি দেখি যে আমাদের কি কারণে সুগারটা কি কারণে হচ্ছে না, আমাদের প্যানক্রিয়াস বলে একটা অর্গান থাকে, সেই অর্গানের মধ্যে আমাদের একটা ফাংশন থাকে, যেটা সেখান থেকে একটা ধরনের ইনসুলিন বেরোয়। সেই ইনসুলিনটার কাজ হচ্ছে আমাদের বডির মধ্যে সুগারের যে মাত্রাটা থাকে সেটাকে কন্ট্রোলে রাখা। যখনই আমাদের প্যানক্রিয়াসটা ড্যামেজ হবে, তখন কি হবে, আমাদের ইনসুলিনের ফর্মেশনটা ধীরে ধীরে কমতে থাকবে, এবং যখনই এটা কমতে থাকবে তখন কিন্তু আমাদের ব্লাডের মধ্যে এই ব্লাড সুগার লেভেলটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এটা হচ্ছে মেন কজ। এবার আসছে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়। ফোনটা ধরে নিই, তারপরে আসছি। অবশ্যই জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি সাহেব মল্লিক বলছি হাওড়া থেকে। বলুন, কি সমস্যা বলুন। শীতকালে আমার প্রচন্ড হাঁটুর ব্যথা হয়। আচ্ছা। ঘুম থেকে ওঠার পর ভাবে হাঁটু ব্যথা হয়ে থাকে। এ থেকে প্রতিকারের উপকার চাই। আচ্ছা, আপনি যখন এজটা বললে ভালো তো। বয়সটা কত? বয়স হচ্ছে 38। আচ্ছা, শুনুন ডাক্তার বাবু। আচ্ছা, আপনার এই যে ব্যথাটা হয়, এটা কি এমনি নরমাল সময়তেও হয়? মানে ধরুন শীত ছাড়া? এটা না, শীতকালটাই হয়। শীতকালটাই? গরমকালে বা বর্ষাকালে এটা হয় না সাধারণত। আচ্ছা, আপনি যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন এই ব্যথাটা একটু বেশি থাকে? হ্যাঁ, তখন ব্যথাটা বেশি অনুভব করি। তারপর একটু আস্তে আস্তে কমে যায়। হ্যাঁ, তারপর একটু আস্তে আস্তে মুভমেন্ট করলে জিনিসটা একটুখানি হালকা হয়। একদম। আচ্ছা, দেখুন, আপনাকে ফার্স্ট কথাই বলবো যে আপনার অস্টিও আর্থারাইটিস যে হয়ে গেছে সেই কথাটা বলবো না। আপনার একটা সিমটম দেখা যাচ্ছে যেটা আমাদের শীতকালেতে বেশি প্রকোপ হয়, সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিসের একটা সিমটম। আপনার কোথাও না কোথাও আপনার হাড়ের মধ্যে মিনারেল, ক্যালসিয়াম এই জাতীয় জিনিসগুলো কমতে থাকছে। তা বলে এটা নয় যে আপনাকে ক্যালসিয়াম খেতে হবে, কিন্তু আপনার একটা সিমটম দেখা যাচ্ছে ভবিষ্যতে আপনার অস্টিও আর্থারাইটিস হলে হতে পারে। তো সেই কারণেই আপনাকে বলবো, যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার হাঁটুতে শীতকালেতেই ব্যথা হচ্ছে, তার মানে আপনি জানবেন কোথাও না কোথাও অস্টিও আর্থারাইটিসের লক্ষণ। আপনি ফার্স্টেই একটা কাজ করুন, যদি আপনার লক্ষণটা দেখা যায় আপনি প্লেন একটা এক্সরে করে নিন। এক্সরে করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ এই জিনিসটা আজকে একটা সিজনে আছে, যখন এটা ধীরে ধীরে বাড়তে থাকবে তখন এটা সব সময় আপনি অনুভব করবেন। ঠিক আছে? তো একটা এক্সরে করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা দেখে নিই এক্সরে রিপোর্টটা, তারপরে আপনাকে গাইডলাইন দিয়ে দেবো। যদি সেখানেতে কোনো রকম প্রবলেম থাকে সেটার সলিউশনও করে দেওয়া হবে, কিংবা যদি কোনো রকম প্রবলেম না পাওয়া যায় তারপরও আপনাকে বলে দেওয়া হবে কি কি লাইফস্টাইল আপনি মেনটেন করলে আপনার ভবিষ্যতে যাতে অস্টিও আর্থারাইটিস না আসে এবং আপনি যাতে সুস্থ থাকেন। ঠিক আছে? ধন্যবাদ। আমি অবশ্যই তার আগে ডাক্তারবাবু আমি একটু বলে দিচ্ছি যে যেটা হলো হেল্পিং নাম্বার, আপনারা যেই নাম্বারের মাধ্যমে, দুটি নাম্বার রয়েছে আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেই নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা যেমন জানতে পাচ্ছেন, আমি একটু নাম্বারটা বলে দিচ্ছি। হেল্পলাইন নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। তারপরে আমি একটু জানিয়ে দিই যে ডাক্তারবাবুদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন, যাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টররা কোথায় বসছেন, আমি এক্স্যাক্ট নাম মেনশন করে কিন্তু আমি জায়গাগুলো বলে দিচ্ছি। শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। খড়গপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং আপনারা বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, আজকে যিনি গেস্ট ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন অবশ্যই আগরতলাতে। এছাড়াও কিন্তু আপনারা বন্ধুরা পাচ্ছেন কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং হেরিয়াতে পেয়ে যাচ্ছেন
আপনারা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং মেছেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং হলদিয়াতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং দিল্লিতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আপনারা বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং বোলপুরেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং দুর্গাপুরে পাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং রায়গঞ্জে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়েও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল। এছাড়াও কিন্তু আপনারা জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, আসানসোলেও কিন্তু ডক্টর বি শর্মা আছেন। এবং এছাড়াও আপনারা তো জানেন যেটা যে আমাদের এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। মধ্যমগ্রামে সেখানে সোম থেকে শনি আপনারা কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপনারা বিভিন্ন ডক্টরসদের পেয়ে যাচ্ছেন, সেটা আপনারা জানেন। এবং আরেকটি কথা হলো, যেটা হলো আমাদের কলকাতার মধ্যে জায়গাগুলো আমি জানিয়ে দিচ্ছি, শোভাবাজারে এবং খিদিরপুর এবং ল্যান্সডাউন, সাউথে ল্যান্সডাউনে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন বন্ধুরা, এবং হাওড়াতে হলো শিবপুর বাল্টিগুড়িতে পাচ্ছেন। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আপনারা আমতলাতে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু যেখানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন। আর আপনাদের একটা গুড নিউজ তো আমরা দিয়েছি, যেগুলো কিন্তু ওপেনিং হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তারা তো কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, পৃথিবী জুড়ে তারা রয়েছেন, মানুষের ঘরে ঘরে আয়ুর্বেদ চিকিৎসাকে পৌঁছে দিয়ে মানুষ ভীষণ ভীষণ ভালো আছেন, সেটা আপনারা সবাই জানেন। এবং এছাড়াও কিন্তু যেখানে কিন্তু ওপেনিং হবে সেই জায়গাগুলো আমি একটু বলে দিচ্ছি। গঙ্গাসাগরে আপনারা ওপেনিং হচ্ছে শীঘ্রই, পুরুলিয়াতে হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে, ধানবাদে হচ্ছে, এছাড়া হাওড়া শ্যামপুরে হয়ে যাচ্ছে, এবং ক্যানিংয়েও কিন্তু ওপেনিং হবে। এই ডেটগুলো কিন্তু আপনাদের আমরা মেনশন করে দেবো, এক্স্যাক্ট আমরা ডেটগুলো জানিয়ে দেবো। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার 9830235557 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা কিন্তু জেনে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, আমার প্রচুর ব্রণর সমস্যা আছে, আমি ধূপগুড়ি থেকে বলছিলাম। ব্রণর সমস্যা, আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি ধূপগুড়ি থেকে বলছিলাম। ধূপগুড়ি থেকে বলছেন, ধূপগুড়ি, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 15 বছর। 15? হ্যাঁ। আচ্ছা, আপনার এমনি পেট কি পরিষ্কার থাকে? রেগুলারলি ল্যাট্রিন ক্লিয়ার হয়? ল্যাকটিং আমার হয়, কিন্তু মাঝে সাথে একটু সমস্যা হয়। আচ্ছা, গ্যাস অম্বলের কোনো রকম প্রবলেম থাকে? খাবার হজম হয় না এরকম? না না, গ্যাস অম্বল এগুলো কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখুন একটা জিনিস বলি যে দুটো কারণে এই সময় হয়। একটা হচ্ছে আপনার বয়স এখন 15, এই সময় কিছু হরমোনাল চেঞ্জ হয়, সেই কারণের জন্য এই ব্রণজাতীয় সমস্যাটা হতে পারে। এবং এছাড়াও যদি আপনার পেট পরিষ্কার না থাকে তাহলে সেক্ষেত্রেও একটা প্রবলেম হয়, এটা হচ্ছে কারণ। তো এটাকে কি হয়, এটাকে একটা সাডেন পিরিয়ডের মধ্যে না এটাকে ট্রিটমেন্ট করে ঠিক করে নিতে হয়। কারণ হচ্ছে যদি হরমোনাল চেঞ্জ থাকে, আরও কিছুটা বয়স গেলে আবারও হরমোনাল চেঞ্জ কিছুটা আসবে, সেখানে কিন্তু আবার সেই জিনিসটা কিন্তু বেরোবে। তো হ্যাঁ, অবশ্যই সলিউশন আছে। আপনি ধূপগুড়ি থেকে বলছেন, আমাদের নর্থে অনেক জায়গাতে আমাদের চেম্বার আছে। আপনি একবার হেল্পলাইন নাম্বারেতে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন। আপনার কিছু লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, কিছু ডায়েটকে চেঞ্জ করতে হবে, সঙ্গে কিছু মেডিকেশন যদি আপনি করেন, তাহলে এখান থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন, এবং সেটা তাড়াতাড়ি পাবেন, কারণ এইটা নালে চলতে থাকবে। তো সেই হিসাবে বললাম যে আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে ওখানেতে এসে যোগাযোগ করুন। আপনাকে দেখবেন একটা ডায়েট চার্ট মেনটেন করে দেবে, আপনাকে লাইফস্টাইলটা মেনটেন করে দেবে যে কিভাবে আপনি চলবেন, কি কি খাবার খাবেন, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই জিনিসগুলো থেকে একটুখানি দূরে থাকতে হবে, এবং তার সাথে সাথে কিছু মেডিকেশন আপনাকে দেবে, দেখবেন আপনি এটা থেকে মুক্তি পাবেন। আচ্ছা।
ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো আমরা জানি যে অন্যান্য চিকিৎসালয় বা আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে, এই যে অনেক সময় হয় ইনসুলিন নিতে হয়, এটাও একটা কিন্তু আমরা মেজর প্রবলেম, এটা মানে তারা মানে সারা জীবন খেয়ে যেতে হবে ইনসুলিনের মাধ্যমে, আমি আমার এই রোগটিকে প্রতিরোধ করছি বা এই রোগটি যাতে কোনোভাবে আমার শরীরের মধ্যে আরও বৃদ্ধি না পায়। আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, আমি যখন কজটা বললাম যে আমাদের সুগারটা কেন হচ্ছে, তার মধ্যে কিন্তু একটা জিনিস আমি বললাম যে আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের ফর্মেশন হয়। সেই ইনসুলিনটা আমাদের কাজ করে আমাদের ব্লাডের মধ্যে ব্লাড সুগার লেভেলটাকে নর্মাল রাখা। এটা আমাদের শরীরের মধ্যে ন্যাচারাল পদ্ধতি। কিন্তু যখন এটা ল্যাক হচ্ছে, মানে আমাদের প্যানক্রিয়াসটা ড্যামেজ হচ্ছে, তখন আমাদের ইনসুলিনের ফর্মেশনটাই কম হচ্ছে। তার এই ইনসুলিন কথাটার সাথে মিলছে। আমি এটা ডিটেলসে বলবো, আমি ফোনটা ধরে নিই, তারপরে বলছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা বলুন। আমার ফ্যাটি লিভারের সমস্যা। ফ্যাটি লিভার। বয়স কত আপনার, এজ কত? 28 প্লাস। 28 প্লাস। আপনি কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন। ফ্যাটি লিভার মোটামুটি কতদিন আগে ধরা পড়েছে? 3 মাস হলো। হ্যাঁ, 3 মাস হলো। 3 মাস হলো। আচ্ছা, এর জন্য এখন কি সমস্যা হচ্ছে? এখন আমার কিছু পেটের ব্যথার সমস্ত কিছু সমস্যা নেই। পেট ব্যথা আর বমি হয়, আমার ওষুধ সমস্যা নেই। আচ্ছা, আমি করেছিলাম ইউএসজি ধরা পড়েছে ফ্যাটি লিভার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাকে একটা কথাই বলি, এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট এখন করছেন? না। করছেন না? করছেন না? না না। এই জিনিসটাই আপনাকে জিজ্ঞাসা করলাম এই কারণের জন্য যে আমরা ম্যাক্সিমাম পেশেন্ট যখন দেখি, এই ফ্যাটি লিভারটাকে অনেকে খুব নর্মালভাবে নেয় যে ফ্যাটি লিভার হয়েছে, হয়তোবা কিছু খাবার দাবারকে আমি কন্ট্রোল করে নিলে আমার ফ্যাটি লিভারটা চলে যাবে। অবশ্যই খাবার দাবার কন্ট্রোল করতে হবে, কিন্তু তার সাথে সাথে যখন নর্মাল লিভারের ওপরে কিছু একটা জিনিস এফেক্টেড হয়েছে, তার মানে সেটা হচ্ছে একটা ডিজিজ। এবার যদি আমরা লিভারের ডিজিজগুলোকে ভাগ করি, হয়তোবা আপনি বলবেন যে ডাক্তারবাবু ভয় পাইয়ে দিচ্ছে। ভয় পাওয়াচ্ছি না, আপনাকে জাস্ট আমার যেটা হয়েছে আপনারা তো বলেই দেবেন। হ্যাঁ, এবার আপনাকে আমি ফ্যাক্টটা বোঝাচ্ছি যে নর্মাল প্রথমে আমাদের লিভারের প্রবলেমটা হয় কি, আমার ফ্যাটি লিভার দিয়ে শুরু হয়। ফ্যাটি লিভার হবে এবং হেপাটোমেগালি। আপনি দেখবেন ইউএসজিতে হয়তো এই কথাটাও লেখা থাকবে, হেপাটোমেগালি। কারণ হচ্ছে আপনার লিভারের সাইজটা বড় হচ্ছে, তার মানে লিভারটা একটু ড্যামেজ হচ্ছে। এবার এখানে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, তাহলে কি হবে, এখান থেকে ধীরে ধীরে লিভারের ফাংশনগুলো নষ্ট হতে থাকবে। সেখান থেকে আপনার যাবে এর পরবর্তী স্টেজ, যেটাকে বলা হয় ফাইব্রোসিস। ফাইব্রোসিস মানে লিভারের ওপরেতে একটা ছোট 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 স্পটের মতো পড়বে। সেই জায়গাটা যদি আপনি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করেন, তাহলে কি হবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা সম্পূর্ণ ড্যামেজ হবে। কারণ আপনার লিভার থেকে যে এক ধরনের প্রোডাক্ট বেরোয়, যেটাকে আমরা বাইল বলি, সেই বাইলটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে এবং প্রপারলিভাবে ডাইজেস্টিভ যাতে হয় খাবারগুলো, সেটাতে সাহায্য করে। সেটা যখন আপনার বেরোনো কম হবে, তখন দেখা যাবে যে আপনার এই লিভারটা আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাও খারাপ হচ্ছে। সেই ফাইব্রোসিস যদি ওই জায়গাটাতে আসে, সেখানেও যদি আপনি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করেন, তাহলে কি হবে, এর পরবর্তী স্টেজ হচ্ছে সিরোসিস অফ লিভার। ঠিক আছে? তো এই ফ্যাটি লিভার এখন আপনার আছে, এটা প্রাথমিক স্টেজ, এখান থেকে বেরোনো যায়। ডায়েট আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, তার সাথে সাথে কিছু মেডিকেশনের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনি এখান থেকে বেরিয়ে গেছেন। অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। আপনি ব্যারাকপুর থেকে বলছেন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। চাই যদি এটা মধ্যমগ্রাম আপনার কাছে হয়, আপনি মধ্যমগ্রামে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। যখন আসবেন, রিপোর্টটা সঙ্গে করে নিয়ে আসবেন। আমরা দেখে নেব যে ফ্যাটি লিভারের পর আপনার লিভারের সাইজটা কতটা আছে। সেই মতো আপনাকে টাইম বলে দেওয়া হবে যে আপনি এই টাইমের মধ্যেই সুস্থ হবেন।
এবং সেই সময় যদি আপনি প্রপারলিভাবে আমাদের কথাগুলো শোনেন, মেডিকেশান যদি ঠিকঠাক টাইমে নেন, তাহলে দেখবেন অবশ্যই এই ফ্যাটি লিভার থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছেন, এবং এর জন্য ভবিষ্যতে যাতে এই জিনিসটা খারাপ না হয় সেই ব্যবস্থাও আমরা করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। সত্যি তাই। এখন দেখুন, কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, এটা আপনারা সবাই জানেন। সেই স্বাস্থ্য বা সম্পদটিকে সেই স্বাস্থ্যটিকে আপনি কিভাবে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, রক্ষণাবেক্ষণ করবেন, সেটা আপনার উপরই নির্ভর করে। তাই জন্য এই যে ডক্টরদের পরামর্শটাও যেমন প্রয়োজন, তেমনই ডক্টররা কিভাবে আপনাকে সেই অ্যাডভাইসটা দিচ্ছেন সেটাকে মেনটেন করাটাও কিন্তু ভীষণ জরুরি। তার জন্য কিন্তু অবশ্যই এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই তারা কাজ করে যাচ্ছে, এবং গ্রুপ অফ ডক্টরস দ্বারা একেবারে এক্সপার্ট, মানে যারা কিন্তু অনেকক্ষণ, মানে তাদের এই যে অক্লান্ত পরিশ্রম, তাদের এই যে নানান রকমের একটার পর একটা তাদের এই কার্যগুলো কিন্তু তারা করে যাচ্ছে, ভীষণভাবে তারা সাকসেসফুল। শুধুমাত্র বললাম না কলকাতার মধ্যে নয়, কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, পৃথিবীর বুকে কিন্তু তারা আজ মানুষের ঘরে ঘরে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে পৌঁছে দিয়েছেন। তার জন্য কিন্তু অবশ্যই এই আয়ুর্বেদ চিকিৎসার আপনাদের হাত ধরতে হবে, তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটা একেবারে ন্যাচারাল, প্রকৃতির নির্যাস, ভেষজ গুণ দ্বারা যেটা সমৃদ্ধ, সেই চিকিৎসার মাধ্যমে একদম ন্যাচারাল, যেটা বলবো যে কোনো সাইড এফেক্ট, নো অপারেশন, নো কেমিক্যালস, এই সব জিনিসগুলো কিন্তু আপনি আয়ুর্বেদ চিকিৎসাতেই পাচ্ছেন একমাত্র। আর এনপিপি ইউনানি আয়ুর্বেদার চিকিৎসা সেইভাবেই কিন্তু আপনাদের, মানে একেবারে এক্সপার্ট ডক্টররা সেইভাবেই কিন্তু তারা কাজ করছেন, ভীষণভাবে তারা কিন্তু মানুষকে সেই উপকারের জায়গাটা পৌঁছে দিচ্ছেন। অবশ্যই আমরা আবার একটু আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমরা আলোচনা আমাদের চলছিল, ইনসুলিন যেটা আমরা বলছিলাম, তো আমাদের কি হয় যে ইনসুলিনটা যখনই ল্যাক হয় তখন আমাদের এই ব্লাডের মধ্যে সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে না, বাড়তে থাকে। এই জায়গাটাতে আমরা ট্রিটমেন্ট করি। এই যে আমরা বারবার আলোচনাটা করি যে সুগারের জন্য আজীবন মেডিসিন খেতে হবে না, এটা একটা ভুল ধারণা আছে যে আজীবন খেতে হবে। তো ট্রিটমেন্ট যদি ঠিক সাইন্টিফিক্যালি হয় তাহলে দেখবেন যে অবশ্যই তার সলিউশন আছে। তো আমরা কি করি, আমরা এই প্যানক্রিয়াসটাকে রিপেয়ার করার চেষ্টা করি। প্যানক্রিয়াসটা যদি আমাদের ঠিক হয় এবং এই ইনসুলিনের ফর্মেশনটা যদি ঠিক হয়, ইনসুলিনের ফর্মেশন যেটা কমে গেছে সেটাকে যদি বাড়াতে পারি, তাহলে কি হবে, আমাদের নর্মালি ন্যাচারাল উপায়তে আমাদের সুগার লেভেলটা কমতে থাকবে। কিন্তু আমরা কি করি, আমরা মেডিসিন দিয়ে আমরা সেটাকে কমানোর চেষ্টা করি। তো তার জন্য যেহেতু কমানোর চেষ্টা করি, সেহেতু আমাদের লেভেলটা কখনো বাড়ে কখনো কমে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই প্যানক্রিয়াসটাকে রিপেয়ার করি, এবং এর ফলে কি হয়, আমাদের ইনসুলিনের ফর্মেশনটাও ধীরে ধীরে বাড়তে থাকে। তাই একটা সাডেন পিরিয়ডে আমাদের মেডিসিনটা খেতে হয়, এবং তার ফলে কি হয়, সুগার লেভেলটাও যেমন কন্ট্রোলে থাকে, প্যানক্রিয়াসটাকেও ঠিক হলো, এবং একটা সময় গিয়ে আমরা ঘরোয়া কিছু উপাচার বলে দিই, যেটাতে লাইফ বোর্ড যদি মেনটেন করে, খাবার দাবার যদি ঠিকঠাক মেনটেন করে, তাহলে দেখবেন এর জন্য কোনো রকম মেডিকেশনের মধ্যে আজীবন থাকতে হবে না। একদম। আমরা আরও জানবো অবশ্যই ডাক্তারবাবুর কাছ থেকে, আমরা অনেক কিছু জানবো। তার আগে আমরা একটু দেখে নিই এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেসব মানে দূর দূর প্রান্ত থেকে বা কাছে হোক দূরে হোক যেসব বন্ধুরা এসে ভীষণভাবে উপকৃত হয়েছেন, সেই সব পেশেন্টদের মুখ থেকে আমরা শুনবো তাদের কথা, যারা ভীষণভাবে উপকৃত হয়ে আনন্দিত, উচ্ছ্বসিত এবং অবশ্যই আহ্লাদিত হয়ে তারা কিন্তু আপনাদেরকে শেয়ার করছে। আসুন তারই কিছু ক্লিপিংস আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আবার আমরা ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছিলাম, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম, মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এইখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন।
আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের। 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? রানীহাটি। কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়ে আছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্টটা ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুরগাঁও। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? আর কি প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? আবার আমরা ফিরে আসলাম। অবশ্যই আপনারা তো দেখলেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন এবং ডক্টরসদের চিকিৎসা নিয়ে তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন তারই এক ঝলক আপনাদের দেখালাম। এটা ছোটো ছোটো জাস্ট আমরা ক্লিপিংসগুলো দেখালাম। এরকম অসংখ্য ক্লিপিংস আছে, হয়তো আমাদের এই সময়ের জন্য আমরা সেটা দেখাতে পারি না, কিন্তু দেখুন এই যে তারা যে কতটা আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টি, স্যাটিসফাইড কতটা সত্যি, এইভাবে কিন্তু তারা কিন্তু নিজেদেরকে মানে প্রত্যেকটি ডক্টররা কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের শিক্ষা দিয়ে তারা কিন্তু এইভাবে মানুষকে এতটা উপকার করে যাচ্ছেন। আর চিকিৎসার মানে বলতে নেই, সেই চিকিৎসার একেবারে এক্স্যাক্ট চিকিৎসাটা যেটা হলো প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে মানুষকে কিন্তু এত সুন্দর একটা জীবন উপহার দিচ্ছেন। অবশ্যই আমরা আবার আলোচনায় ফিরব, যেটা নিয়ে বিশেষ করে আপনারা একটা ভয়ভীতিও থাকে ডায়াবেটিস বা সুগার নিয়ে, সেটা নিয়ে আমরা আলোচনা রাখছি আজকে ডাক্তারবাবুর কাছে। আমি আবার সেটা নিয়ে আবার এগিয়ে যাব। ডাক্তারবাবু, যেটা হয় যে আমরা অনেক সময় একটু ভয় পাই, ভীতি পাই যে আমাদের ডায়াবেটিস বা সুগার যখন আমার শরীরে ধরে গেছে তার মানে মনে হয় আমার অর্গানগুলোকে সবগুলো মানে ক্ষতি হয়ে যাবে, আস্তে আস্তে কিডনি হতে পারে, চোখ হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, আমাদের অর্গানগুলোকে ভীষণভাবে এফেক্ট করে। সেটা নিয়ে আমরা আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে আমরা একটু জানবো। দেখুন, ডেফিনেটলি ভয় থাকা উচিত। কারণ হচ্ছে আমরা এই যে সুগারটাকে সাইলেন্ট কিলার বলি, কেন বলি? কারণ হচ্ছে এটা কখন কোন অর্গানকে আমাদের এফেক্ট করবে সেটা আমরা কেউই জানি না। তো সেই কারণের জন্য সুগার যাতে না আসে তার জন্য প্রিভেনশন অবশ্যই দরকার, এবং যদি সেটা এসে যায় তাহলে সেটাকে কিভাবে কমানো যাবে এবং নির্মূল করা যাবে। কমানো শুধু নয়, নির্মূল করা যাবে। কারণ এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার ধরে বলি যে আমরা যে ট্রিটমেন্টটা দিই আমরা শুধু সেটাকে কমানোর জন্য দিই না, আমরা সেটাকে নির্মূল করার জন্য দিই। সেই কারণে আমাদের যেটা ট্রিটমেন্ট হয় সেটা একটা সার্টেন পিরিয়ড অবধি হয়, তারপরে আমরা কিছু ঘরোয়া উপাচার দিয়ে দিই, মেডিসিন কিন্তু সেখানে লাগে না।
তো হ্যাঁ, অবশ্যই একটা সুগার যদি আমাদের কন্ট্রোলে না থাকে আমাদের বিভিন্ন রকম অর্গানকে এফেক্ট করতে পারে। আমাদের চোখকে এফেক্ট করতে পারে, যেখানেতে দেখা যাবে যে আমরা দেখতে পর্যন্ত পাচ্ছি না, আমাদের চোখের নার্ভগুলোকে ড্যামেজ করে দিতে পারে, যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। আমাদের পায়ের নার্ভকে ড্যামেজ করতে পারে, ঠিক আছে, যেখানেতে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। এর সাথে সাথে আমাদের কিডনিকে এফেক্ট করতে পারে, আমাদের লিভারকে এফেক্ট করতে পারে। তো বিভিন্ন রকম মাল্টিপল অর্গান আছে, সেই অর্গানগুলো কিন্তু এর জন্য এফেক্টেড হয়। দেখবেন যে যদি সুগার কন্ট্রোলে না থাকে ম্যাক্সিমাম পেশেন্ট দেখবেন নয় ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, নয় সেখানে লিভারের ফাংশন যখন টেস্ট করবেন তখন দেখবেন এসজিপিটি এসজিওটি বেড়ে যাচ্ছে, কিংবা বিলিরুবিন বেড়ে যাচ্ছে, কিংবা এই যে চোখের বললাম যে অপটিক নার্ভ ধীরে ধীরে একটু ড্যামেজ হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের নিউরো প্রবলেম আসছে, যেখানেতে ডায়াবেটিক নিউরোপ্যাথি যে কথাটা বললাম। তো অবশ্যই এই প্রবলেমগুলো আসতে পারে, যাতে না আসে সেটারই প্রিভেনশন নিতে হবে। কারণ আমরা এরকম বহু পেশেন্ট পাই, কারণ আমরা বারবারই বলি যে আমাদের কাছে তো ফার্স্ট স্টেজে কোনো পেশেন্ট আসে না, সব জায়গা থেকে ঘুরে তারপরে আমাদের কাছে আসে। তো যখন আমাদের কাছে আসে তখন কিন্তু শুধু ডায়াবেটিক নিয়ে আসে না, এই যে রোগগুলো বললাম, নয় ডায়াবেটিক নিউরোপ্যাথি, নয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি, না হলে কিডনির সমস্যা, না হলে লিভারের সমস্যা, তো সমস্ত কিছু নিয়ে আসে। সেই জায়গা থেকে আমাদের চ্যালেঞ্জটা বেশি হয় যে হ্যাঁ, যেহেতু আমরা বলি যে আমাদের একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, আমাদের সেই জায়গাটাতে দাঁড়িয়ে ওনাদেরকে ট্রিটমেন্ট দিতে হয়। সেটা শুধু ডায়াবেটিসের উপরে নয়, তার সাথে সাথে যে সাইড এফেক্ট হয়েছে তার উপরেতেও আমাদের লাগে দিতে। এবং সেখানেতে কি হয়, আমাদের যেটা ট্রিটমেন্ট পদ্ধতি সেটা এই নয় যে হ্যাঁ আপনি মেডিসিন খেয়ে যান আপনি ঠিক হয়ে যাবেন। কারণ একজন 10 বছর ভুগছে, 8 বছর ভুগছে, উনি মেন্টালিও যেরকম হ্যারেস থাকেন, তার সাথে সাথে ফিজিক্যালিও তো ওনার বিভিন্ন রকম প্রবলেম। তো ওনাকে যদি আমরা সামনাসামনি দেখাতে না পারি যে হ্যাঁ ওনার ইমপ্রুভমেন্ট, আমরা কি করি, আমরা দুভাবে ইমপ্রুভমেন্ট দেখাই। এক হচ্ছে উনি ফিজিক্যালি বুঝতে পারবেন যে ওনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা ডে বাই ডে কেমন আছেন। দ্বিতীয়ত হচ্ছে রিপোর্ট, যে সুগারের রিপোর্ট নিয়ে উনি এলেন, যে ওনার 200 সুগার কি 300 সুগার, সেটা কিছুদিন মেডিকেশনের পর আবার আমরা রিপোর্ট করাই। সেই রিপোর্ট বলে দেবে যে উনি কীরকম আছেন। আর রিপোর্টটা আমরা আমাদের জায়গা থেকে করাই না, পেশেন্টকে বলে দিই যে আপনি আপনার পছন্দ মতো জায়গা থেকে করিয়ে নেন। তো এই জায়গাটাতেই থাকে আমাদের স্বচ্ছতা। তাই সেই কারণের জন্য আমরা বারবারই বলি যে হ্যাঁ, সুগারকে নির্মূল করা যায় যদি সায়েন্টিফিক্যালি ট্রিটমেন্ট করা যায়। তো একদম আমরা আরও জানবো এই বিষয়ে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি ধনিমা সাহা বলছিলাম। বলুন কি সমস্যা? আমার প্রবলেমটা হচ্ছে আমার 12 মাসে প্রায় কাশিটা লেগে থাকে, কমেই না। এখন ওষুধ খেয়েছি কোনো কিছুই হচ্ছে না। আর বিশেষ করে যখন রাত্রিবেলা যখন শুই তখন কাশিটা আর বেশি। আচ্ছা, এজ কত আপনার, বয়স কত? 38। আপনার কাশিটা লেগে থাকছে, আপনি কখনো আইজি বা অ্যালার্জি টেস্ট করিয়েছেন? না না না। আচ্ছা, বা এর জন্য তো ওষুধ খেয়ে যাচ্ছেন কাশির জন্য, তো কোনো রকম চেস্ট এক্স-রে করিয়েছেন, বুকের কোনো ছবি করিয়েছেন? না, সেসব কিছু করে পরীক্ষা করানো হয়। আচ্ছা, তাহলে কাশিটা কি কারণে হচ্ছে আপনি কি জানেন? সে তো বুঝতে পারছি না, কাশির ওষুধ খাচ্ছি, মুখে আদা ফাদা রাখছি, তাও কিছুই হচ্ছে না। দেখুন, এই জায়গাটাতেই সমস্যা হয়। কারণ হচ্ছে আপনার কাশিটা কেন হচ্ছে, আপনি সেটা যদি না জানেন বা যদি আপনাকে না জানানো হয়, আপনি জানবেন যে আপনি কি কারণে ওষুধটা খাচ্ছেন। আপনার কাশি হচ্ছে সেই কারণে আপনি ওষুধটা খাচ্ছেন, কিন্তু কাশিটা কেন হচ্ছে সেটা তো আপনার জানা দরকার। যে আপনার অ্যালার্জি আছে শরীরের মধ্যে, সেখান থেকে কাশি আসে, কিংবা আপনার লাংসে কোনো রকম কি ইনফেকশন হচ্ছে, সেই কারণের জন্য কি কাশিটা হচ্ছে। তো এই জিনিসটা তো ক্লিয়ারভাবে ডায়াগনোসিস করা দরকার, তারপর তো ওষুধ। আপনি কাশিটা হয়তো আপনি ওষুধ খাচ্ছেন যখন, তখন হয়তো কাশিটা একটু ভালো থাকছে, তাই তো? হ্যাঁ, তার মানে জানবেন এই কাশিটা হচ্ছে একটা সিমটম, একটা লক্ষণ। আপনার কোনো একটা বড় রোগের লক্ষণ হচ্ছে এই কাশিটা, যেটা আপনার শরীরের মধ্যে ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। আপনি লক্ষণটার জন্য, কাশির জন্য ওষুধ খাচ্ছেন।
কিন্তু যেটা মেন রোগ সেটা কিন্তু আপনার শরীরের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সেটা ডে বাই ডে বাড়ছে। তাই সবসময় ডায়াগনোসিস করে মেডিসিন খাবেন। ঠিক আছে, আপনি কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে বলছেন। আপনি যদি কোনো রকম রিপোর্ট এর আগে করে থাকেন বা কোনো রকম প্রেসক্রিপশন যদি আপনার কাছে থাকে, সেই কাগজপত্রগুলো নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার যে জায়গাটাতে কাছে মনে হবে সেই জায়গাটাতে আসুন। আমাদের যেখানে সেন্টার আছে আমরা আপনাকে গাইড করে দেবো, কারণ আমরা আগে থেকে মেডিসিন দিই না। আমরা আগে জানার চেষ্টা করি যে আপনার কি কারণে রোগটা আসছে, সেই কারণটার যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে আপনার এই লক্ষণগুলো চলে যাবে। কারণ এই লক্ষণের ট্রিটমেন্ট করে আপনার মেন যে রোগটা সেটাকে ভালো করতে পারবেন না। তাই আপনাকে সারা বছর আপনি যখন ওষুধ খাবেন তখন ভালো থাকবেন, আবার ওষুধের অ্যাকশনটা কমে গেলে আবার সেই জিনিসটা ফেরত আসবে। তো এইটার জন্য আপনার অ্যালার্জির একটা, যদি আপনি পারেন তাহলে একটা রিপোর্ট আপনাকে বলে দিচ্ছি, এই রিপোর্টটা করে নিয়ে আসুন, বাকিটা আমরা দেখে নেব। যে আইজিই বলে একটা রিপোর্ট হয়, একটা সিম্পল ব্লাড টেস্ট, ঠিক আছে? এই আইজি রিপোর্টটা করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, বাকি গাইডলাইন আমরা দিয়ে দেবো। আর আপনি ভবিষ্যতেও ভালো থাকবেন এবং যদি কোনো রোগ থাকে সেখান থেকেও আপনি ভালো হবেন। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আপনি অবশ্যই কিন্তু খুব যত তাড়াতাড়ি পারবেন এটা কাজ করুন, তার কারণ নেগলেক্ট করবেন না। এগুলো দেখুন ছোট রোগ থেকে কিন্তু বড় রোগের সৃষ্টি হয়, যেটা ডাক্তারবাবু বারবার একটা কথাই আপনাদের অ্যালার্ট করে দেন যে এই যে ছোট ছোট রোগগুলোকে আমরা পুষি শরীরে, সেই রোগ থেকে জানেন আরেকটা রোগের যে রোগ তৈরি হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? যখন সেটা বাড়াবাড়ি হয় তখনই আমরা সব জায়গায় ছুটি, অনেক জায়গায় গিয়ে তখন আর কিছু করার থাকে না। তাই আগে থেকে যদি আমরা এই জায়গাটাকে ধামাচাপা না দিয়ে বা বাইরের কিছু জায়গা থেকে আমরা এই যে ওষুধপত্রগুলো কিনে নিই, এটা কিন্তু কতটা যে ভুল সেটা ডাক্তারবাবু বললেন। তার জন্য অবশ্যই কিন্তু আপনার এই যে টেস্ট রিপোর্টটার কথা বললেন সেটা আপনি করুন, ইমিডিয়েট করে আপনি কিন্তু শীঘ্রই এনবিপিতে চলে আসুন। সেখানে সুন্দরভাবে ডাক্তারবাবুরা ডায়াগনোসিস করবে, দেখে নেবেন যে টেস্ট রিপোর্টটা কী ব্যাপার, কী হয়েছে, সব কিছু করে তারপরে কিন্তু তারা প্রপার ডায়াগনোসিসটা করবে, তারপর প্রপার ট্রিটমেন্টটা আপনি পাবেন এবং নিশ্চয়ই আপনার ভালো হবে, সুস্থ হবেন। আপনি এই যে কাশছেন, আপনি দীর্ঘদিন ধরে এইটাকে পুষছেন, এটা তো খুব খারাপ, এই জায়গাটা তৈরি হতে পারে, তাই না? আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলছো পাঁশকুড়া থেকে। বলুন কি সমস্যা, বলুন। সমস্যা বলতে চুল উঠে যাচ্ছে, তার সঙ্গে এই শীতকালে দেখতে খুব খুশকিও হয়েছে। আচ্ছা, চুল যেটা উঠছে, আপনার বয়স কত? বয়স 32 প্লাস। 32 প্লাস। আচ্ছা, চুল যেটা উঠছে, আপনি একটুখানি খালি পেটে কি থাকেন খুব? হ্যাঁ, একটু খালি পেটে থাকা হয়ে যায় সকালবেলা। একটু গ্যাস অম্বলের সমস্যাও থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শরীরের মধ্যে অ্যালার্জি আছে? হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি রয়েছে, কিন্তু ওটা ওষুধের একটা ওষুধ আছে সালফার জাতীয়, নাম বলার দরকার নেই। আমি এই 3টে কারণ বললাম, এই 3টে কারণ কিন্তু ম্যাচ করে গেল। ঠিক আছে? তো চুল ওঠার পেছনে কিছু কিছু কারণ থাকে, শুধুমাত্র যে লোকাল চুলের স্ক্যাল্পের মধ্যে ইনফেকশন হচ্ছে সেইটা নয়। আমাদের অনেক সময় শরীরের মধ্যে যদি অ্যালার্জি থাকে সেখান থেকে আমাদের চুল ওঠার সমস্যাটা আসতে পারে। যদি আমাদের লিভারের কোনো সমস্যা থাকে, মাথার মধ্যে সরি ডাক্তারবাবু, আমি মাথায় বলুন বলুন বলুন। বলছিলাম যে মাথার মধ্যে ইদানিং দেখছি যে খুশকির মতনও বের হচ্ছে, জানেন? হ্যাঁ, তাহলে সেখানেতে লোকাল কোনো ইনফেকশন হতে পারে। ঠিক আছে? তো আপনাকে দরকার হচ্ছে এর সলিউশন। আপনি এই অবস্থাতে ধরুন আপনার অ্যালার্জি আছে কিংবা আপনার লিভারের কোনো সমস্যা আছে, আপনি বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করছেন চুল যাতে না পড়ে, তাতে কোনো রকম লাভ হবে না। কেন হবে না? কারণ আপনার কারণটা কিন্তু আপনি তার ট্রিটমেন্টটা করছেন না। তাহলে আপনাকে দুভাবে ট্রিটমেন্ট করতে হবে। এক হচ্ছে আপনাকে আগে দেখে নিতে হবে যদি আপনার শরীরে অ্যালার্জি থাকে তাহলে তার পরিমাণটা কত, যদি বেশি থাকে সেটাকে কমাতে হবে। যদি আপনার লিভারের কোনো সমস্যা থাকে তাহলে সেই লিভারের সমস্যাটার সলিউশন করতে হবে। এবং এই যে আপনি বলছেন যে আপনার স্ক্যাল্পের মধ্যে একটা খুশকি টাইপের আসছে, তাহলে হ্যাঁ, তাহলে ওই লোকাল জিনিসটার আগে ট্রিটমেন্ট করতে হবে।
সেইটা যদি করেন, তারপরে আপনি চুল ওঠার জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট বা চুল যাতে না পড়ে তার জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করুন, তখন এই জিনিসটার পার্মানেন্ট সলিউশন হবে। ঠিক আছে? তো আপনি পাঁশকুড়া থেকে বলছেন, যেটা অ্যালার্জি যেটা বললেন, যেটা হ্যাঁ আমার একটা ওষুধ খাওয়ার জন্য হয়, ওই ওষুধটা বর্তমান খাই না। ওষুধের জন্য নয়, আপনার যদি অ্যালার্জি থাকে তাহলে তার জন্য প্রপারলি টেস্ট করে সেটা দেখে নিতে হবে। শুধুমাত্র ওষুধ নয়, এটা ব্লাডের মধ্যে থাকে। করা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, যেটা আপনাকে আমাকে বলা হয়েছিল যে সালফার জাতীয় কোনো ওষুধ খাবে না। হ্যাঁ ঠিক আছে, সেটা হতে পারে। আপনাকে বলার বক্তব্য হচ্ছে আপনার নিশ্চয়ই অ্যালার্জি আছে, তো সেটাকে কমাতে হবে। সেটা কমালে দেখবেন এই প্রবলেমগুলো চলে যাবে। আপনাকে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি একটা গাইডলাইন নেবেন যে কিভাবে আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন, কিংবা যদি আপনি একটা সামনাসামনি বসে আলোচনা করে যে হ্যাঁ আপনার এইভাবে চললে আপনি এইভাবে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন, তাহলে আপনি পাঁশকুড়া থেকে বলছেন, মেছেদাতে আমাদের চেম্বার আছে, আপনি মেছেদাতে এসে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি আপনার কাছে যদি কোনো রিপোর্টস থাকে সেই রিপোর্টসগুলো একবার নিয়ে আসুন, বা যদি রিসেন্ট কোনো রকম আপনি ট্রিটমেন্টের মধ্যে থাকেন সেই কাগজপত্রগুলো নিয়ে আসুন। আমরা সামনাসামনি বসে আপনাকে ডিটেলস জিনিসটা বলে দেবো যে আপনার এই থেকে এই জিনিসটা হতে, বা যদি মনে হয় আমাদের কিছু টেস্ট করানোর দরকার আছে আপনার এই কারণের জন্য হতে পারে, সেটাও আপনাকে গাইডলাইন দিয়ে দেবো। তো আপনি একবার এসে সামনাসামনি যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে মেছেদার ডেটটা একবার জেনে নিন, সেখানেতে এসে একবার সামনাসামনি যোগাযোগ করুন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু তার আগে একটু বলে দিচ্ছি, আমি একটু আরেকবার আমি শিডিউলটা জানিয়ে দিচ্ছি ডাক্তারবাবুদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। আমি জায়গাগুলো মেনশন করে দিচ্ছি এবং ডাক্তারবাবুদের নামগুলো আমি জানিয়ে দিচ্ছি। খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এবং এছাড়াও কিন্তু আপনারা পাচ্ছেন বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এছাড়াও কিন্তু আগরতলাতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেছেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এছাড়া গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়াও কিন্তু আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন অবশ্যই, এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কুচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এছাড়াও বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এছাড়া বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং দুর্গাপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এছাড়াও বন্ধুরা পাচ্ছেন মালদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, গৌহাটিতে ডক্টর এস ঘোষাল এবং ডিব্রুগড়ও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং আসানসোলে বন্ধুরা পাচ্ছেন বি শর্মাকে, ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া তো আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু হেড অফিস কিন্তু আপনাদের মধ্যমগ্রামে অবস্থিত। মধ্যমগ্রামে কিন্তু ডাক্তারবাবুদের প্রতিদিন পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু কলকাতার মধ্যে শোভাবাজারে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন বন্ধুরা, এছাড়া হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার বন্ধুরা দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন ডিরেক্টরকে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আর আপনাদের তো জানিয়ে দেওয়া হয়েছে যে কোথায় কোথায় আবার কিছু জায়গা ওপেনিং হচ্ছে, সেই জায়গাগুলো আমি মেনশন করে দিচ্ছি। গঙ্গাসাগরে হচ্ছে, পুরুলিয়াতে হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে, ধানবাদে হচ্ছে, এবং হাওড়ার শ্যামপুরে হয়ে যাচ্ছে, এবং ক্যানিংয়ে হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আমরা ডিটেলসটা নেক্সট প্রোগ্রামে অবশ্যই আমরা জানাবো, যে ডেটগুলো আমরা মেনশন করে দেবো। আর আমার ফোন নাম্বারটা আরেকবার আমি জানিয়ে দিচ্ছি, টিভি স্ক্রিনে যেটা আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, যেটা হলো হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে, যেটার মাধ্যমে আপনারা বুক করতে পারছেন। বুকিং করে আপনারা ডিটেলসটা জেনে যাচ্ছেন যে কোথায় ডাক্তারবাবুদের পাচ্ছেন, কখন পাচ্ছেন, এবং কি টেস্ট রিপোর্ট কি আনতে হবে, সব বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার কিন্তু ভীষণভাবে আপনাদের হেল্প করবে। ফোন নাম্বারটা একবার আমি জানিয়ে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যার মাধ্যমে আপনি পুরোপুরি জানতে পারছেন ডিটেলসটা। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ডায়মন্ড হারবার থেকে বলছিলাম। বলুন, কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে আমার মাথায় প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে। আচ্ছা,
যে এক বন্ধুই আচ্ছা। ফোন করেছিলেন। আচ্ছা বলুন, বয়স এছাড়া- কত আপনার, এজ কত? আমার এজ হলো 32। শুনুন 32। আপনি কি একটুখানি মানে এখন যে কাজ করেন সেটা কি একটুখানি কেমিক্যাল কিংবা ধুলোবালির মধ্যে কি বেশি করতে হয়? হ্যাঁ। তো এটা একটুখানি আপনাকে থাকতে হবে, কারণ যেহেতু আপনার এই প্রবলেমটা আছে একটুখানি প্রিভেন্ট এটার জন্য করতে হবে। কাজের মারফতে যদি থাকেন কিছু ক্যাপ আপনাকে ইউজ করতে হবে, কারণ আমাদের স্কিন এবং হেয়ার খুব সেনসিটিভ হয়, ঠিক আছে? যদি আমাদের কোনো রকম ইনফেকশন হয় সেটা হচ্ছে বাইরের ডাস্ট থেকে যদি হতে থাকে তাহলে এই ধরনের প্রবলেম হয়। এছাড়াও কিছু আমাদের সলিউশন আছে, যে আমাদের কিছু রকম প্রোডাক্ট আছে, সেগুলো যদি আপনি ইউজ করেন তাহলে এখান থেকে অবশ্যই ভালো থাকবেন। কিন্তু তার আগে আপনাকে প্রিভেনশন নিতে হবে, কারণ প্রিভেনশন হচ্ছে আগে দরকার। তো যদি আপনি খুব ডাস্টের মধ্যে থাকতে হয় তাহলে সেখানে একটুখানি প্রথমেতেই ক্যাপ ইউজ করুন। সেই ক্যাপ ইউজ করার পর তারপরে আপনি যদি কোনো রকম প্রোডাক্টে আসেন তাহলে অবশ্যই সেখানেতে আপনি ভালো থাকবেন। তো আপনি ডায়মন্ড হারবার থেকে বলছেন, আপনি আমতলাতে আমাদের চেম্বার আছে, আপনি চাইলে ওখানে এসে একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এর সাথে যদি আপনার চুল ওঠে, হ্যালো হ্যাঁ চুল ওঠে, হ্যাঁ চুল হ্যাঁ, তাহলে যদি চুলটাও উঠতে থাকে তাহলে আমি একটু আগেই আলোচনা করলাম যে এর পেছনেও কিছু কিছু কারণ থাকে, সেগুলোকেও দেখতে হবে যে কি কারণের জন্য আপনার চুলটা উঠছে। শুধুমাত্র লোকাল ইনফেকশন না, শরীরের মধ্যে কোনো রকম অন্য প্রবলেম। কারণ চুল ওঠার পেছনে কিছু অর্গান থাকে, যেমন লিভার, এবং কিছু অ্যালার্জি যদি আপনার ব্লাডের মধ্যে থাকে তাহলে সেখান থেকে উঠতে পারে। তো এই সব জিনিসগুলো যদি আপনি প্রপারলিভাবে সায়েন্টিফিক্যালি ট্রিটমেন্টটা করেন তাহলে দেখবেন এখান থেকে পার্মানেন্ট সলিউশন পাবেন। নাহলে আপনি ওই ইউজ করবেন কিছুদিন, যতদিন এফেক্ট থাকবে, তারপর আবার আপনার প্রবলেমটা ফেরত আসবে। তো যদি আপনি মনে করেন যে একটা গাইডলাইন আপনি নেবেন, আপনি আমাদের আমতলার চেম্বারেতে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আমতলার চেম্বারেতে এসে একবার যোগাযোগ করুন, আপনাকে প্রপারলি গাইডলাইন দিয়ে দেবে এবং আপনি ভালো হবেন এবং ভবিষ্যতে আপনি ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেখানে কিন্তু সব রকম চিকিৎসা হয়। সে কঠিন জটিল দুরারোগ্য রোগ বা ক্রিটিক্যাল যেটাকে বলে ক্রনিক রোগ, সব রোগ যেমন চিকিৎসা হয়, তার সঙ্গে কিন্তু এই যে হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে স্কিন ট্রিটমেন্ট, সব রকমের ট্রিটমেন্ট কিন্তু আপনারা প্রপার পেয়ে যাচ্ছেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের হেল্পিং নাম্বারের মাধ্যমে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে এবং অবশ্যই সেটা ডিটেলসটা আপনারা জেনে নেবেন। স্যার, ডাক্তারবাবু, আমরা কিন্তু একটু আলোচনা আবার ফিরবো, যেটা হলো এই যে কিডনিতে অনেক সময় আমরা শুনি যে কিডনি ভীষণভাবে তার ডায়াবেটিসের ফলে এই অনেকটা এফেক্ট করে, আমরা সেই বিষয়ে একটু জেনে নেব। অবশ্যই কিডনি আমাদের একটা ভাইটাল অর্গান, এবং কিডনিটা এফেক্টেড করে এরকম বহু পেশেন্ট দেখেছি যে যাদের কিডনিটাই প্রথমত এফেক্টেড হয়। তো এছাড়াও যদি কারোর সুগার নাও থাকে তাও কিন্তু কিডনি এফেক্টেড হতে পারে। কারণ কিডনিতে যে মেন প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের হয়তো স্টার্টিং হয় আমাদের কিডনির ফাংশনটা একটুখানি কম হচ্ছে, এবং কম হওয়ার ফলে কি হয় আমাদের ফিল্টারিং রেটটা, আমাদের ফিল্টারে কিডনির মেন ফাংশন একটা থাকে যেটা হচ্ছে আমাদের ফিল্টার করে আমাদের যেটা ব্যাড যেটা প্রোডাক্ট সেটা আমাদের ইউরিনের মাধ্যমেতে বার করে দেয়, এবং যেটা গুড প্রোডাক্ট সেটাকে আমাদের ব্লাডের মধ্যে সঞ্চালন করে দেয়। তো সেই জায়গাটাতে যদি কোনো রকমভাবে ফিল্টারিংটাতে প্রবলেম হয়, সেখান থেকে ধীরে ধীরে দেখা যায় যে আমাদের ব্লাডের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়তে থাকছে। কারণ ইউরিয়া ক্রিয়েটিনিন একটা ব্যাড প্রোডাক্ট, যেখানেতে আমাদের শরীরের মধ্যে ব্যালেন্স রাখার জন্য সেটাকে ফিল্টারিংয়ের মাধ্যমে বার করে। যখন ফিল্টারিংটা কম হয় তখন এই ইউরিয়া ক্রিয়েটিনিনটা শরীরের মধ্যে বাড়তে থাকে, এবং যখনই এটা বাড়তে থাকে তখন আমাদের ধীরে 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 আমাদের কিডনিটাও ড্যামেজ হতে থাকে, এবং তখন আমরা এই একটা রোগে আসি যেটা 4 মাস 6 মাস পর, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি। আমি এটা নিয়ে আসছি, ফোনটা ধরে নিই। বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? একটু জোরে বলতে হবে। বলুন। ভীষণ সাউন্ড হচ্ছে না, সরি আপনার ফোনটা নিতে পারলাম না, ভীষণ সাউন্ড হচ্ছে। আপনি ট্রাই করুন অবশ্যই, আমাদের যদিও প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, তো আমরা কথা এগিয়ে যাব। ক্রনিক কিডনি ডিজিজ, এই ক্রনিক কিডনি ডিজিজ জিনিসটা এতটাই খারাপ যে আমরা এরকম পেশেন্ট দেখেছি যাদের একটা সময় গিয়ে দেখা যায় যে একদম
ইউরিন অবস্ট্রাকশন হয়ে গেছে এবং সেখানেতে একটা লাইফ থ্রেটিং ব্যাপারও থাকে। তো অনেকে কি হয় যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে এই যে ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, আমাদের সচরাচর বলে দেয় যে ডায়ালিসিস করিয়ে নেবে। কিন্তু এই যে ডায়ালিসিস আপনারা করাচ্ছেন, ডায়ালিসিসে আপনারা করাচ্ছেনটা কি, আপনি ডায়ালিসিসে এই যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ছে, ব্লাডের মধ্যে যে ব্যাড জিনিসগুলো বাড়ছে সেটাকে বার করে দিচ্ছেন, আবার সেটা জমা হচ্ছে, আবার সেটা বার করছেন। কিন্তু যদি আমরা ন্যাচারালভাবে ট্রিটমেন্ট করি, যে আমরা যদি কিডনির সমস্যাটাকে মেটাই, আমরা যদি ফিল্টারিং রেটটাকে বাড়িয়ে দিই, তাতে কি হবে, আমাদের ফিল্টারিং রেট যখনই বাড়বে আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিনটা ধীরে ধীরে আমাদের ব্লাড থেকে আস্তে আস্তে কমতে থাকবে এবং সেখানে দেখা যাবে যে এর জন্য ভবিষ্যতে অন্য কোনো রকম কিছুর প্রয়োজন হচ্ছে না এবং ভবিষ্যতে যে আপনাকে মেডিকেশনের মধ্যে থাকতে হবে সেই জিনিসটাও হচ্ছে না। একটা জিনিস রাখবেন যে যদি এই সিকেডি হয়, ক্রনিক কিডনি ডিজিজ হয় এবং আপনি যদি ডায়ালিসিসের পথ অবলম্বন করেন, তাহলে কি হবে যে আপনি একটা জিনিস ভালো যে আর্টিফিশিয়ালি জিনিসটা হচ্ছে সেটা কিন্তু আপনাকে আজীবন করতে হবে। কারণ হচ্ছে আপনার শরীরের মধ্যে ব্লাডের মধ্যে বাড়ছে, আপনি সেটাকে কমাচ্ছেন, আবার জমা হচ্ছে। তো এটা একটা তো কষ্টদায়ক জিনিস ডায়ালিসিস, সেটাকে আপনাকে আজীবন করতে হচ্ছে। এই নয় যে একবার করলে হবে, অনেক সময় দেখা যায় যে সপ্তাহে হয়তো 2 থেকে 3 বার করতে হচ্ছে, এরকমও পেশেন্ট আমরা পেয়েছি। তো সেই জায়গায় বলবো যে এই জায়গা থেকেও ট্রিটমেন্ট আছে, এই জায়গা থেকে ন্যাচারাল উপায়তে আপনি কিডনির ফাংশনটাকে বাড়াতে পারেন, এর ফলে ইউরিয়া ক্রিয়েটিনিন কমবে। তার সাথে সাথে কিছু ফ্যাক্টর থাকে, সেই জিনিসগুলোকেও ট্রিটমেন্ট করতে হয়। অনেক সময় দেখা যায় যে কারোর সুগার অনেক হাই, তো সেটাকেও কন্ট্রোল করতে হয়। কারোর দেখা যায় প্রেশার অনেক হাই, সেই প্রেশারটাকেও কন্ট্রোল করতে হয়। তো প্রপার ওয়েতে যদি আপনি করেন তাহলে এটা ন্যাচারালভাবে করা সম্ভব। কারণ একটা জিনিসই জানবেন যে নর্মাল উপায় যদি আমাদের কিডনি ভালো থাকে, আমাদের ফাংশন যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের ওই ডায়ালিসিসের জায়গায় যেতে হবে না। তাই সেই কারণে বলবো, যদি আপনার মনে হয় যে কোনো রকমভাবে আপনার শরীরের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার পা ফুলছে, কিংবা যদি দেখা যাচ্ছে যে আপনার মুখের মধ্যে একটা ফোলা ভাব আসছে, এছাড়া আপনি সারা দিনে যতটা পরিমাণ জল খাচ্ছেন ততটা পরিমাণ আপনার ইউরিন হচ্ছে না, তার সাথে সাথে আপনার শরীরের মধ্যে একটা ইচিং আসছে কিন্তু কোনো রকম র্যাশ দেখা যাচ্ছে না, এরকম যদি কোনো রকম সমস্যা আপনার দেখা যায়, যে সবথেকে বড় কথা জানবেন যে আপনি সারাদিনেতে যতটা পরিমাণ জল খাচ্ছেন ততটা পরিমাণ ইউরিন হচ্ছে না, এই লক্ষণটা যদি আপনার দেখা যায়, তার সাথে সাথে পা ফোলা, এই দুটো জিনিস মেন জিনিস, এটা যদি দেখা যায় তাহলে শুরুতেই অ্যালার্ট হয়ে যান। আপনি শুরুতেই ডক্টরের পরামর্শ নিন যে আমার এই ধরনের সমস্যা আসছে। কারণ পা ফোলার জন্য গিয়ে আপনি ওষুধ খাবেন না, কারণ পা ফোলাটা কেন হচ্ছে সেটাকে আপনাকে দেখতে হবে। তার সাথে সাথে যে সিমটমটা বললাম, যদি শুরুতে আপনি ডক্টরের পরামর্শ নিয়ে আপনি যদি টেস্ট করে ইউরিয়া ক্রিয়েটিনিন টেস্ট করে যদি দেখে নেন, সেখানে যদি অল্প পরিমাণ রাইস থাকে, তাহলে অবশ্যই সেটা শুরুতে ট্রিটমেন্ট যদি করে নেন, তাহলে আপনি এই পরবর্তী স্টেজে যাবেন না। আর একটা কথাই বলবো যে আমরা যেটা ট্রিটমেন্ট দিই, আমরা দুটোভাবে ট্রিটমেন্ট দিই। এক, যদি ইউরিয়া ক্রিয়েটিনিন সিম্পল বাড়া থাকে তাহলে এটা মেডিকেশনের মধ্যে সম্ভব। যদি কেউ ডায়ালিসিস করেন তার সাথে ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি, তাহলে আমরা দুটো জিনিস দিই। এক হচ্ছে আমরা যেমন মেডিকেশন থাকে তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি। কারণ পঞ্চকর্ম থেরাপিটা কি হয়, ডিটক্সিফিকেশন থেরাপি, এটাতে কোনো রকম কষ্টদায়ক নয়। আপনি ডায়ালিসিস করাচ্ছেন, আপনার সেটা কষ্টদায়ক, কিন্তু পঞ্চকর্ম থেরাপিটা কষ্টদায়ক নয়। সেটাতেও ডিটক্সিফিকেশান, এখানেও ডিটক্সিফিকেশান, সেখানেও টক্সিক সাবস্টেন্স বার করছে, এখানেও টক্সিক সাবস্টেন্স বার করছে, কিন্তু তার ওয়েটা আলাদা, তার পদ্ধতিটা আলাদা। এটাতে আপনার কোনো রকম শারীরিক কষ্ট নেই, কিন্তু একটা জায়গাতে আপনার শারীরিক কষ্ট আছে। তাই সেটা আপনি চুজ করবেন যে হ্যাঁ, যদি আমি নর্মাল ওয়েতে ভালো থাকি তাহলে আমি কষ্টদায়ক জিনিসে যাব কেন। তো এই কারণে বলছি যে অবশ্যই ট্রিটমেন্ট আছে। যদি আপনি সুস্থ থাকতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিনা সার্জারিতেও ট্রিটমেন্ট করি এবং একটা টাইম বম। একদম সেটাই আপনাদের বলার বিষয় যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে এবং খুব ন্যাচারাল ওয়েতে তারা কিন্তু আপনাকে প্রপার ট্রিটমেন্টটা দিচ্ছে এবং সেই ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সুস্থ সবল সতেজ জীবনটা ফিরে পাচ্ছেন। অবশ্যই আবার আমরা আরেকটি টপিক নিয়ে আমরা আলোচনা রাখবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
নমস্কার।